বনলতার সব চাল এবার একেবারে শেষ। তার সব চালাকি ধরে ফেলে পেট থেকে এক টানে বালিশ বের করে আনলো অনুভব। তারপর সবার সামনে চলে এলো আসল সত্যিটা। তো বন্ধুরা, কিভাবে এবং কত বড় নাটক করে অনুভব এই পর্দা ফাঁস করলো তা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এক টান টান উত্তেজনা। অনুভব ব্যাকুল হয়ে বনলতাকে জিজ্ঞেস করছে, তোমার কি এখনই বাপের বাড়ি যেতেই হবে বনলতা? তখন বনলতা একটু এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বলে, দেখো, বাবার সঙ্গে একটু দেখা করতে যাব না, কদিন পরেই তো চলে আসব। অনুভব তখনও হাল ছাড়ে না। সে বলে, এখানে থাকলেই তো হতো, তোমার তো এখন ডাক্তার দেখানোর সময়। আচ্ছা, ডাক্তারের কাছে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে গেলে তো পারতে, আমি তো তোমার স্বামী। বনলতা তখন বানিয়ে বানিয়ে মিষ্টি হেসে বলে, হ্যাঁ, নিয়ে তো যেতেই হবে। ডাক্তারবাবুও বলছিলেন তোমার হাজবেন্ড কেন এলো না। আচ্ছা শোনো, পরের বার যখন চেক আপে যাবো তুমি অবশ্যই আমার সাথে যাবে। মুখের ওপর বনলতা এই কথা বললেও অনুভবের মনে কিন্তু ততক্ষণে তীব্র খটকা লেগে গেছে। বনলতা চলে যাওয়ার পর অনুভব মনে মনে ভাবতে থাকে, ব্যাপারটা কি? বনলতা ডাক্তার দেখিয়ে এলো অথচ প্রেসক্রিপশনটা একবারের জন্যও দেখালো না। না না, ও আসলে দেখাতে চাইলই না, কিছু একটা তো ঘাপলা আছে। ডাল মে কুছ কালা হ্যায়। নিজের মনের এই সন্দেহ দূর করতে অনুভব সোজা চলে যায় লাজুর কাছে। লাজু তখন নিজের পড়ালেখা নিয়ে ব্যস্ত। সে অনুভবকে দেখে একটু বিরক্ত হয়েই বলে, কি বলবে তাড়াতাড়ি বলো অনুভব, আমার আবার এক্সট্রা ক্লাস আছে, দেরি হয়ে যাচ্ছে। অনুভব তখন ব্যাকুল গলায় বলে, আচ্ছা লাজু, তোমার কি মনে কোনো খটকা লাগছে না? এই নিয়ে পরপর 2-3 বার বনলতা ডাক্তারের কাছে গেল, কিন্তু একটা বারের জন্য আমাকে সাথে নিয়ে গেল না। লাজু তখন একটু দূরত্ব বজায় রেখে বলে, এসব কথা তুমি আমাকে কেন বলছো অনুভব? তোমরা স্বামী স্ত্রী, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, এসব জেনে আমি কি করব বলো তো? তখন অনুভব আসল সত্যিটা প্রকাশ করে বলে, লাজু, আমি তোমাদের মেডিকেল কলেজের গাইনোকোলজির হেড মানবিকা ম্যাডামের সাথে দেখা করতে গিয়েছিলাম, কারণ বনলতা ওনার নামই বলেছিল। এই শুনে লাজু আকাশ থেকে পড়ে যায়। সে বলে, সে কি, ওনার সাথে দেখা করলে কি করে? ম্যাডাম তো এখন ছুটিতে আছেন, উনি পুরো 1 মাসের জন্য একটা সেমিনারে জার্মানিতে গেছেন। এই কথা শুনে অনুভবের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে উত্তেজিত হয়ে বলে, লাজু, আমার মনের সন্দেহ তাহলে ঠিক? আমি তোমাকে একদম সত্যি কথা বলছি, বনলতার সাথে আমার এমন কোনো সম্পর্কই তৈরি হয়নি যাতে ও প্রেগনেন্ট হতে পারে। ওর সাথে আমার কোনো রকম কোনো ফিজিক্যাল রিলেশনই হয়নি। লাজু তখন চরম অস্বস্তিতে পড়ে যায়। সে কান বন্ধ করে বলে, তুমি এসব কথা বলে কি বোঝাতে চাইছো বলো তো অনুভব? তোমরা স্বামী স্ত্রী, তোমাদের মধ্যে তো স্বাভাবিকভাবেই অনেক কিছু হতে পারে। তুমি প্লিজ আমাকে এসব নোংরা কথা বলো না। আর তাছাড়া বনলতা দিদি এত বড় একটা ব্যাপার নিয়ে কেন মিথ্যে কথা বলবে? প্রেগন্যান্সি নিয়ে দুনিয়ায় কেউ কখনো মিথ্যে নাটক করতে পারে? অনুভব তখন প্রায় কেঁদে ফেলে লাজুর হাত ধরে বলে, প্লিজ লাজু, একবার আমার কথা বিশ্বাস করো, ওরকম কিচ্ছু হয়নি আমাদের মধ্যে। বনলতা আমাদের সবাইকে একটা মস্ত বড় ফাঁদে ফেলছে, আর আমরা সবাই বোকার মতো সেই ফাঁদে পা দিচ্ছি। লাজু তখন ভীষণ রেগে গিয়ে বলে, প্লিজ অনুভব, তুমি এখন এটা বলতে যেও না যে ঘরে একটা প্রেগনেন্ট বউ রেখে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো। অনুভব বুক ফাটা আর্তনাদ করে বলে, তোমার কি সত্যিই তাই মনে হয় লাজু? আমি আমার ঘরে গর্ভবতী স্ত্রী রেখে তোমার সাথে এসব সস্তা নাটক করব? না লাজু, তুমি আমাকে বড্ড ভুল চিনছো। আমি তোমাকে বলছি, বনলতা যেটা দাবি করছে সেটা কোনোভাবেই সম্ভব নয়। লাজু আর এক মুহূর্তও সেখানে দাঁড়াতে চায় না। সে বলে, দেখো, তোমার এরূপ আজগুবি কথা শোনার মতো সময় বা ইচ্ছা কোনোটিই আমার নেই। অনুভব বলে, কিন্তু লাজু, তুমি তো আমার কথা শুনবে বলেই এখানে এসেছিলে। মুখ ঘুরিয়ে লাজু বলে, এসব আজে বাজে কথা শোনার জন্য আসেনি, আমার অনেক কাজ আছে। এই কথাগুলো বলেই লাজু ওখান থেকে হন হন করে চলে যায়। অনুভব একা দাঁড়িয়ে ছটফট করতে থাকে আর বলে, ভুল হচ্ছে, কোথাও একটা মস্ত বড় ভুল হচ্ছে। না, আমাকে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। এরপর দেখতে দেখতে 4-4টি মাস কেটে যায়। ওদিকে বনলতা কিন্তু তার প্রেগন্যান্সির নাটক পুরো দমে চালিয়ে যাচ্ছে। নিজের পেটের মধ্যে একটা তুলতুলে বালিশ গুজে রেখে পেট ফোলানোর নিখুঁত অভিনয় করে যাচ্ছে সে। একদিন দেখা যায় অনুভব খুব যত্ন করার ভান করে ধরে ধরে বনলতাকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসছে। বনলতা তখন ন্যাকামি করে বলে, আহা অনুভব, এরকম করো না, আমি একা একাই আসতে পারি। ঠিক তখনই ড্রয়িং রুমে বসে থাকা জেঠু আর বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়ে। জেঠু বলে ওঠে, আচ্ছা বনলতা, তোমার এই শরীরে আবার নিচে কষ্ট করে আসতে গেলে কেন? অনুভব তখন মুখ বাড়িয়ে বলে, কি করব জেঠুমণি, বনলতা নিচে আসার জন্য বড্ড জেদ করছিল, তাই তো ধরে ধরে নিয়ে এলাম।
তখন জেঠিমা এসে আদর করে বলে, এখন তো বনলতার 4 মাস চলছে, ওর মা বলেছিল 5 মাস পড়লেই বনলতাকে ওদের বাড়ি নিয়ে যাবে, তারপর ডেলিভারি পর্যন্ত ও ওখানেই থাকবে। জেঠু তখন একটু মন খারাপ করে বলে, আচ্ছা মা, এখানে আমাদের কাছে থাকলে কি হতো না? বনলতা তখন ছলনাময়ী হেসে বলে, না না জেঠু, আসলে আমার মায়ের কাছে থাকলে আমার একটু বেশি যত্ন হবে, আমার নিজের অসুবিধা হবে। তখন অনুভবের বাবাও বলে, হ্যাঁ মা, তুমি চলে গেলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে। ঠিক তখনই জেঠু তার পুরনো দিনের কথা মনে করে হেসে ওঠে। সে বলে, জানিস তো রে অনুভব, যখন বলরাম আমাদের পেটে ছিল তখন তোদের জেঠিমাকে আমি বাপের বাড়ি যেতেই দিইনি, জোর করে এখানে আটকে রেখেছিলাম। বলরাম তখন ফোড়ন কেটে বলে, কি বলছো বাবা, আমি এই বাড়িতেই জন্মেছিলাম? সেই জন্যই দেখেছো সিঞ্জিনি, আমি একদম খাঁটি বাড়ির ছেলে। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারি, কিন্তু বাইরে ঘুরতে যেতে আমার একদম ভালো লাগে না। সিঞ্জিনি তখন হেসে কুটিপাটি হয়ে যায়। সে বলে, বাবা, দিলেন তো আপনার ছেলের স্বভাবটা ফাঁস করে, এমনিতেও কোথাও ঘুরতে যেতে চায় না। আচ্ছা বাবা, সত্যি বলুন তো, মায়ের প্রতি আপনার ভালোবাসাটা তখন কেমন ছিল? অনুভব তখন স্মৃতিকাতর হয়ে বলে, হ্যাঁ রে মা, বড়দা আর বৌদি তখন কত কি যে কাণ্ড করেছে সেসব আমার আজও স্পষ্ট মনে আছে। জেঠিমা তখন লজ্জায় লাল হয়ে বলে, কি যে বলো না ঠাকুরপো, সবার সামনে ওসব পুরনো কথা একদম তুলবে না বলে দিলাম। বাড়ির সবাই যখন এই খুনসুটি আর আনন্দে মেতে উঠেছে, ঠিক তখন অনুভব একটা মোক্ষম চাল চালল। সে কৌতূহল দেখানোর ভান করে জিজ্ঞেস করে, আচ্ছা জেঠু, তুমি তখন জেঠিমাকে বাপের বাড়ি যাওয়া থেকে আটকালে কি করে বলো তো, একটু ট্রিকটা শেখাও না। জেঠু আস্তে আস্তে কিছু বলতে যাবে, তার আগেই অনুভবের বাবা হাঁটে হাঁড়ি ভেঙে দেয়। সে বলে, কি করেছিল জানিস অনুভব, তোর জেঠু হসপিটাল থেকে একটা নকল মেডিকেল সার্টিফিকেট বানিয়ে এনেছিল যে ওর নাকি লিভারে মস্ত বড় আলসার হয়েছে। আর যাই কোথায়, তোদের জেঠিমা তো এই শুনে কান্নাকাটি জুড়ে দিল যে তোমাকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাব না। ব্যাস, বাপের বাড়ি যাওয়া ওখানেই ক্যান্সেল। জেঠু তখন হো হো করে হেসে বলে, হ্যাঁ রে, সে কি কান্না বৌদির, তারপর আর বাপের বাড়ি যাওয়াই হলো না। অনুভব তখন কথার পিঠে কথা সাজিয়ে বলে, তার মানে জেঠু, তখনও হসপিটাল থেকে এরকম নকল বা ফলস সার্টিফিকেট বের করা যেত, তাই তো? এই কথাটি শোনা মাত্রই বনলতার বুকের ভেতরটা ধক করে ওঠে, তার কপালে ঠান্ডা ঘাম জমতে শুরু করে। জেঠু আর অনুভব তখনও হাসতে হাসতে বলে, আরে যেত না মানে, কতবার আপদ বিপদে আমরা অফিস থেকে ছুটি কাটানোর জন্য এরকম নকল সার্টিফিকেট বের করে এনেছি এই বাড়িতে। সবার অলক্ষ্যে অনুভব তখন তীক্ষ্ণ নজরে বনলতার দিকে তাকায়। সে বনলতার মুখের রং বদলে যাওয়া দেখে বলে, কি হলো বনলতা, তুমি হঠাৎ এভাবে ভয় পাচ্ছ কেন? দেখো না, সবাই কত আনন্দ করছে, তুমিও আনন্দ করো। বনলতা তখন চরম আতঙ্কিত হয়ে পড়ে। সেভাবে অনুভব হঠাৎ করে নকল সার্টিফিকেটের কথা তুলল কেন? ও কি কোনোভাবে ধরে ফেলল যে আমি প্রেগন্যান্সির নাটক করছি? কিছুই তো মাথায় ঢুকছে না। না না, অনুভবকে কোনোভাবেই এই সত্যির হদিশ পেতে দেওয়া যাবে না। ওর মন থেকে এই সন্দেহ দূর করতেই হবে, তবেই না কদিন পর মিসক্যারেজের নাটক করে আমি লাজুকে ওর জীবন থেকে চিরতরে সরিয়ে দিতে পারবো। অনুভব তখন শুধু আমারই হয়ে থাকবে। ঠিক তখনই অনুভব আবার বলে ওঠে, আচ্ছা বনলতা, তুমি বাপের বাড়ি না গেলেই কি নয়? অনুভবের এই অদ্ভুত কথা শুনে সোফায় বসে থাকা লাজু চমকে উঠে তাকায়। ওদিকে বনলতাও পুরো অবাক। তবে অনুভবের মা ব্যাপারটা অন্যভাবে নিয়ে হেসে বলেন, হ্যাঁ দেখেছ সবাই, আমার ছেলে এখন এক মুহূর্তের জন্যেও তার বউ আর সন্তানকে ছেড়ে থাকতে পারছে না। এই কথা শুনে বাড়ির সবাই আবার হাসাহাসি করতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যাবে লাজু কলেজে গেছে। ওখানেই লাজুর এক বান্ধবী হন্তদন্ত হয়ে এসে বলে, এই লাজবন্তী, তোর জন্য একটা ফাটাফাটি সুখবর আছে রে। লাজু অবাক হয়ে বলে, কিরে, জলদি বল। বান্ধবীটি তখন খুশিতে ডগমগ হয়ে বলে, দেখ, ফাইনালি 2 মাসের জায়গায় 5 মাস পরে হলেও তোদের কলেজের হোস্টেলটা পুরো রেডি হয়ে গেছে। এবার তুই বাড়ি ছেড়ে হোস্টেলে চলে আসতে পারবি। লাজু যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, যাক বাবা, বাঁচা গেল, এই বাড়ি থেকে এবার দূরে যাওয়া যাবে। মুখে সে বান্ধবীকে বলে, সত্যি, এটা তো দারুণ খবর রে। আচ্ছা, আমাকে এখন জলদি বাড়ি ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। লাজু যখন বাড়ি ফেরে তখন অনুভবের মা খুব চিন্তিত মুখে লাজুর কাছে আসেন। তিনি বলেন, লাজু, এসেছিস মা? আসলে বনলতার না আজ শরীরটা একদম ভালো নেই রে। সকাল থেকে মেয়েটা দানা পানি কিচ্ছু মুখে তোলেনি, কেমন যেন মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ভাগ্যিস আমি সময়ে ওখানে ছিলাম, তাই রক্ষে। তুই তো ডাক্তারি পড়ছিস, একটু গিয়ে ওর চেকআপটা করে দে না মা।
লাজু তখন ইতস্তত করে বলে, কিন্তু কাকিমা, বনলতা দিদি তো আমার হাতের চেকআপ একদম পছন্দ করে না, আর আমাকেও কিছুতেই গায়ের কাছে ঘেঁষতে দেয় না। অনুভবের মা তখন একটু বিরক্ত হয়ে বলেন, আরে রাখ তো ওর জেদ, ওর যে পার্সোনাল ডাক্তার সেও তো এখন শহরে নেই, পাড়ার অন্য ডাক্তারদের ডাকতে চাইলাম, তাও ও বারণ করলো। তুই যা তো মা, একটু জোর করেই ওর প্রেশারটা মেপে দেখ কি হয়েছে। কাকিমার অনুরোধে রাজু বলে, ঠিক আছে কাকিমা, তুমি যখন বলছো আমি গিয়ে দেখছি। ওদিকে ঘরের ভেতরে বনলতা তখন নিজের মায়ের সাথে ফোনে কথা বলছিল। সে রেগে গিয়ে বলে, মা, তোমাকে এখনই বাপের বাড়ি চলে যেতে হলো? দেখো না, ওই ডাক্তারটাও এখানে নেই। আজকে আমি একটু মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করতেই আমার দুই দুই শাশুড়ি কি যে আদিক্ষেতা শুরু করলো, বিন্দুমাত্র ভালো লাগছে না এদের এই আদিক্ষেতা দেখতে। আর অ্যাসিডিটির জন্য আমার সারাদিন এমনিতেই কিছু খেতে ইচ্ছে করছিল না। ফোনের ওপার থেকে বনলতার মা বলে, বন্যা, তুই এরকম করছিস কেন? তুই প্রেগনেন্ট জেনেই তো ওরা তোর এত কেয়ার নিচ্ছে, ওতে ওদের কি দোষ বল? বনলতা ঝেঁঝিয়ে উঠে বলে, শোনো মা, আমাকে একদম জ্ঞান দিও না, কোনো হেল্প করতে পারলে করো, না হলে দরকার নেই। ঠিক এই সময় লাজু এসে ঘরের দরজায় টোকা দেয়। সে ডাক দেয়, বনলতা দিদি, আসবো? বনলতার গলার আওয়াজ শোনা মাত্রই বনলতা তাড়াহুড়ো করে ফোন কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে। কোনো সাড়া শব্দ না পেয়ে লাজু ঘরের ভেতরে ঢুকে। সে মনে মনে ভাবে, কি ব্যাপার, একটু আগে তো স্পষ্ট শুনলাম বনলতা দিদি কার সাথে যেন কথা বলছিল, হঠাৎ করে আমার গলা শুনেই চুপ হয়ে গেল কেন? লাজু দরজার কাছে দাঁড়িয়ে আবার ডাকতেই ওয়াশরুমের ভেতর থেকে বনলতা চড়া গলায় বলে, হ্যাঁ বল লাজু, আমি ওয়াশরুমে আছি, কিছু বলবি? লাজু তখন মনে মনে আরও সন্দিহান হয়ে ওঠে। সে ভাবে, আমার আওয়াজ শুনেই ও ওয়াশরুমে চলে গেল, এর পেছনে কি কারণ থাকতে পারে? একটু পরেই বনলতা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে মুখটা কাঁচুমাচু করে বলে, কেন তুই এরকম ঘরে এসে ঝামেলা করছিস বলতো? আমার কি একটুও শরীর খারাপ হতে পারে না? হ্যাঁ, আমার খেতে ইচ্ছে করছে না তাই খাচ্ছি না, আর মাথাটা ঘুরেছিল, ওটা হয়তো প্রেশার লো হওয়ার জন্যে, ভালো লাগছে না আমার এসব। লাজু তখন নরম গলায় বলে, আচ্ছা বনলতা দিদি, আমি একটু চেক আপ করে নিই না? আমি জানি আমি এখনো পুরোপুরি ডাক্তার হইনি, কিন্তু ডাক্তারি তো পড়ছি, তুমি কি আমার ওপর একটুও ভরসা করতে পারছো না? বনলতা তখন ফিঙ্গার্স উঁচু করে কড়া গলায় বলে, শোন লাজু, তুই বড়জোর আমার হাতের প্রেশারটা চেক করতে পারিস, কিন্তু খবরদার তুই আমার পেটে একদম হাত দিবি না, বুঝতে পেরেছিস? বনলতার এই অদ্ভুত এবং আগ্রাসী আচরণ দেখে লাজুর মনের খটকা এবার দ্বিগুণ হয়ে যায়। ঠিক তখনই অনুভবের মা এক গ্লাস দুধ হাতে ঘরে ঢোকেন। তিনি জিজ্ঞেস করেন, কি রে লাজু, পরিস্থিতি কি? বনলতা তখন লাজুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজে বলে, হ্যাঁ হ্যাঁ কাকিমা, তুমি শুধু শুধু টেনশন করছিলে, সব একদম ঠিক আছে, ওই প্রেশারটা একটু লো হয়ে গেছিল, তাই মাথা ঘুরেছিল, লাজু সব দেখে নিয়েছে, কোনো চিন্তা নেই। অনুভবের মা আশ্বস্ত হয়ে ঘর থেকে চলে যেতেই লাজু বনলতার দিকে তাকায়। সে বলে, আচ্ছা বনলতা দিদি, তুমি তো আমাকে পেটে হাতই দিতে দিলে না, তাহলে কাকিমাকে কেন মিথ্যে কথা বললে যে আমি সব চেক করেছি? বনলতা তখন বাঁকা হেসে বলে, দেখ লাজু, তুই এখনো পাশ করা ডাক্তার হোসনি, তাই আমার পেটের সন্তানকে নিয়ে তোর ওপর এক্সপেরিমেন্ট করার আমার ইচ্ছে নেই। তুই আগে নিজে ঠিকঠাক মতো ডাক্তার হ, তারপর ভাবা যাবে। আর শোন, আমার গাইনিকোলজিস্ট আমাকে কড়াভাবে বারণ করে দিয়েছে অন্য কাউকে দিয়ে পেট চেক আপ না করাতে, তাই তো তোকে করতে দিইনি। আর তোর বাইরে গিয়ে এসব নিয়ে বেশি বাড়াবাড়ি বা গপ্প করার কোনো দরকার নেই। প্রেশার দেখেছিস, ব্যাস ওইটুকুই যথেষ্ট। লাজু আর কোনো কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু তার মনে তখনও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বনলতা দিদি পেটে হাত দিতে দিল না কেন? নিজের গর্ভাবস্থা নিয়ে কেউ এমন লুকোচুরি করে? এর পেছনে নিশ্চয়ই কোনো মস্ত বড় রহস্য লুকিয়ে আছে। ওদিকে বনলতা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, যাক, এই যাত্রায় অন্তত লাজুকে আটকে দিতে পেরেছি। কিন্তু আসল চমক তো অপেক্ষা করছিল রাতের অন্ধকারে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন অনুভব নিজের ঘরে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করে, না, এবার আর এভাবে থাকা সম্ভব নয়। আজকে বনলতার পেটে হাত দিয়ে আমাকে দেখতেই হবে, এটা আসল পেট নাকি নকল কোনো নাটক। ঠিক তখনই বনলতা ঘর থেকে বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই অনুভব অন্ধকারের মধ্যে খপ করে তার হাতটা চেপে ধরে। বনলতা চমকে উঠে বলে, কি করছো তুমি অনুভব, হাত ছাড়ো। অনুভব তখন বনলতাকে নিজের দিকে টেনে এনে তীব্র গলায় বলে, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না বনলতা, আমি আমার সন্তানের হার্টবিট শুনতে চাই, আমি আমার পেটে হাত দিয়ে দেখতে চাই আমার সন্তান কেমন আছে।
অনুভবের এই ভয়ঙ্কর রূপ আর জেদ দেখে বনলতার বুকের ভেতরটা শুকিয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে পেছাতে থাকে, কিন্তু অনুভব তখন আর কোনো বাধা মানতে রাজি নয়। সে এক ঝটকায় বনলতার শাড়ির আঁচল সরিয়ে পেটের ওপর হাত দিতেই বুঝতে পারে সেখানে কোনো প্রাণ নেই, বরং রয়েছে একটা জড় বস্তু। আর কোনো কিছু না ভেবে অনুভব এক টানে বনলতার পেটের ভেতর থেকে কাপড়ে জড়ানো সেই বালিশটা টেনে বের করে ছুঁড়ে ফেলে দেয় মেঝের ওপর। ব্যাস, ওখানেই শেষ হয়ে যায় বনলতার দীর্ঘ 4 মাসের গর্ভাবস্থার নিখুঁত নাটক। সত্যটা এখন অনুভবের হাতের মুঠোয়। তো বন্ধুরা, এবার অনুভব কি করবে? সে কি বনলতার এই কুৎসিত রূপ সবার সামনে এনে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আর লাজু কি এবার অনুভবের এই সত্যটা দেখে তাকে ক্ষমা করে নিজের জীবনে ফিরিয়ে নেবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান।